আশীর্বাদ এর পক্ষে বলছেন জনাব মোহাম্মদ ইমরান হোসেন, দলনেতা অমর ফারুক, পপি আক্তার এবং সোনিয়া সুলতানা। এর বিপক্ষে বলছেন মোহাম্মদ নজরুল ইসলাম, রুনা খাতুন, মোহাম্মদ সাফায়েত আলী ভুঁইয়া এবং আসাদুজ্জামান, দলনেতা। আমরা আমাদের নিয়মগুলো আমরা আগেই বলে দিয়েছি যে আমাদের প্রত্যেক সদস্য 3 মিনিট করে আপনি আপনার যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন। এই পর্যায়ে আমি পক্ষ দলের সদস্য জনাব মোহাম্মদ ইমরান হোসেনকে বাংলাদেশে অধিক জনসংখ্যা অভিশাপ নয়, আশীর্বাদ এর পক্ষে তার যুক্তি উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকের আমাদের বিতর্কের বিষয় বাংলাদেশে অধিক জনসংখ্যা অভিশাপ নয়, আশীর্বাদ। বক্তব্যের শুরুতে একটু কবিতার ছন্দে বলতে চাই, বাংলাদেশের জনসংখ্যা আশীর্বাদের ধর, তরুণ শক্তি স্বপ্নের মাঝে জাগে নতুন ভবন, শ্রমে ভরা হাতে জোর, অর্থনীতির ডাক, বাজারের চাহিদা উদ্ভাবনে সমৃদ্ধির পথে পাক। জনসংখ্যা নয় অভিশাপ, সম্ভাবনার খনি, এগিয়ে চলো এই বাংলার সন্তান, জয় হোক জননী। এর মধ্যে দিয়ে আমি বলতে চাই অনেকগুলো পয়েন্ট। প্রথমত জনসংখ্যা আমাদের জন্য জনশক্তি। আমরা পৃথিবীর অনেকগুলো দেশকে খেয়াল করে দেখেছি তাদের জনসংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমাদের প্রচুর জনসংখ্যা আমাদের জন্য একটা শ্রমের প্রাচুর্য, শক্তির প্রাচুর্য হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর পরিমাণের সম্ভাবনা আছে, যেখানে বিভিন্ন মিল, ফ্যাক্টরি এবং কারখানাগুলোতে, ইভেন্টে দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের দেশের জনসংখ্যা বর্তমানে প্রচুর পরিমাণে বিচরণ করতেছে। আপনার এই ক্ষেত্রে আরো কয়েকটা পয়েন্ট আমরা উল্লেখ করি। উৎপাদনশীলতা এবং কৃষি প্রযুক্তি। রেমিটেন্স, আমরা সবাই জানি বাংলাদেশের বর্তমান অর্থনীতি মাননীয় মডারেটর রেমিটেন্সের উপর নির্ভর করে। আপনি অবশ্যই জানেন যে আমাদের বর্তমান রেমিটেন্স $20 মিলিয়ন রেমিটেন্স থেকে আসে। আর আমরা কিছুদিন আগে যেটা দেখছি বাংলাদেশের অর্থনীতি যে মন্দা শুরু হচ্ছিল, সেই জায়গায় আমাদের এই রেমিটেন্সটাই বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়িয়েতে সাহায্য করেছে। এটা মাননীয় মডারেটর, এটা যদি আমাদের অনেক পরিমাণ জনসংখ্যা না হতো, এই আশীর্বাদে যদি আমরা আশীর্বাদিত না হতাম, এটা সম্ভব হতো না। আমাদের বিপক্ষের লোকজন এটা কিভাবে আমাদের জন্য অভিশাপ সেটা একটু যুক্তি করে যাবে। আমরা বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে বসবাস করে। আমরা সবাই জানি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হচ্ছে 15 থেকে 64। আমাদের বর্তমান সর্বশেষ আদমশুমারি সে অনুযায়ী যদি আমরা বিচার করি, সেখানে দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ জনসংখ্যা হচ্ছে 15 থেকে 64 বছর বয়সী। এই বয়সে জনসংখ্যা অত্যন্ত কর্মক্ষম, তারা যে কোনো কিছু সহজে উদ্যোগ করতে পারে। বাংলাদেশ বর্তমানে জনসংখ্যার ডিভিডেন্ড রাজ্যে বসবাস করতেছে। 2040 সাল পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কাজে রাখবে। ধন্যবাদ। যুক্তি নির্ভর তথ্যগুলো উপস্থাপন করার জন্য এই পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ নজরুল ইসলামকে যুক্তি উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ বিচারক মন্ডলী এবং শ্রোতাবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিতর্কের বিষয় বাংলাদেশে অধিক জনসংখ্যা অভিশাপ নয়, আশীর্বাদ। সঙ্গত কারণে আমি বিতর্কের বিপক্ষে অবস্থান করছি। আমার পক্ষ দলের দলনেতার মতো স্লোগান দিয়ে শুরু করতে চাই। অতি মানুষ, অতি চাপ, অধিক জনসংখ্যা একটি অভিশাপ। সংকীর্ণ জমি, বাড়ছে চাপ, জনসংখ্যা রোগো, দূর করে অভিশাপ। আমি অভিশাপের পক্ষেই অবস্থান করছি। আমাদের ছোট দেশ, এই কারণে আমরা সবসময় টেলিভিশন, রেডিও এবং যতগুলো মাধ্যম আছে সবগুলোতেই শুধুমাত্র স্লোগান দেখতে পাই, জনসংখ্যা কমাও, উন্নতি করো। উন্নত দেশের যদি আমরা একটা পরিসংখ্যা দেখি, প্রতি বর্গ কিলোমিটারে আমাদের এই ছোট দেশে 1200 মানুষ বসবাস করেন।
যা সুবিধা সে তুলনা নয় গুণ। সঙ্গত কারণে আমরা মনে হয় বেশি অসুখী। আমাদের পক্ষ দলের সদস্যদের বা বন্ধুদের এই বিষয়ে কোনো ওনারা অবগত নয়। বিবিএস এর তথ্য মতে 20 থেকে 25 লাখ নতুন কর্মক্ষম মানুষ প্রতিদিন কর্মে নিয়োজিত হওয়ার জন্য উদ্দীপ হয়ে গেছে, কিন্তু কাজ পাচ্ছে শুধুমাত্র 10 থেকে 12 লাখ। তার মানে আমাদের বেকারত্বের সংখ্যা হচ্ছে 5.3%। সত্যি এটা আশঙ্কাজনক। ইউনেস্কোর মতে বাংলাদেশের 15% শিশু প্রাথমিক বিদ্যালয়ের বাইরে আছে। অবশ্যই আমাদের পক্ষ দলের বন্ধুরা অবগত যে কেন তারা বাইরে আছে। অধিক জনসংখ্যার কারণে পিতামাতা তাদেরকে সঠিকভাবে শিক্ষাদান করতে পারতেছে না। আরো যদি তথ্য আমরা দিতে চাই, প্রতি বছর 80,000 হেক্টর কৃষি জমি জনবসতি, শিল্প কারখানা ও রাস্তা তৈরির কারণে হারিয়ে যাচ্ছে। আমরা দেখতেছি আমাদের যৌথ ফ্যামিলিগুলো একক ফ্যামিলিতে পরিণত হচ্ছে, আমাদের ফসলি জমিগুলা সবগুলো কারখানাতে পরিণত হচ্ছে। তার মানে আমাদের জন্য এটা নিশ্চয়ই সুখকর নয়। আমরা প্রতিদিন বলতেছি আমাদের শান্তি হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে সেটি আমাদের পক্ষ দলের বন্ধুরা যদি আমাদেরকে ব্যাখ্যা করে সেটা আমরা বেশি খুশি হব। নিঃসন্দেহে জনসংখ্যা একটি অভিশাপ, একটি উন্নয়নের পথে বড় বাধা। সীমিত সম্পদের উপর অতিরিক্ত মানুষ চাপ সৃষ্টি করছে, ফলে খাদ্য, চিকিৎসা সবকিছুতে আমরা ভুগতেছি। চিকিৎসার মধ্যে আমাদের প্রতি 10,000 জনের জন্য মাত্র 6 জন করে ডাক্তার আছে। নিশ্চয়ই আমাদের পক্ষ দলের বন্ধুরা অবগত আছে। আমরা আশা করবো ওনারা আমাদের সাথে স্লোগান করবেন, অধিক জনসংখ্যা অবশ্যই অভিশাপ, এটি কোনোভাবে আশীর্বাদ হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে। আমরা যেহেতু দুই পক্ষের 2 জন সদস্য যুক্তি উপস্থাপন করেছি, পরবর্তী সদস্যরা শুধুমাত্র যুক্তি খণ্ডন করবেন, যুক্তি দিয়ে যাবেন, পরবর্তী জন যুক্তি খণ্ডাবেন। এই হল নিয়ম। যাই হোক, এই পর্যায়ে আমাদের পক্ষ দলের সদস্য জনাব অমর ফারুককে তার যুক্তি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত মডারেটর এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রতিপক্ষ বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকে বিতর্কের বিষয় হচ্ছে বাংলাদেশে অধিক জনসংখ্যা অভিশাপ নয় আশীর্বাদ। আমি এর পক্ষে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু যে যুক্তি উপস্থাপন করেছেন, প্রথমে তিনি বলেছেন বাংলাদেশ একটি ছোট দেশ, দেশের আয়তনের কারণে জনসংখ্যা অধিক হওয়ার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে আমি বিজ্ঞ বন্ধুকে বলবো, এক্ষেত্রে আমি বিজ্ঞ বন্ধুকে বলবো যে বাংলাদেশ যদিও আয়তনে ছোট হতে পারে, জনসংখ্যা পরিমাণ কম, যদি আমরা জনসংখ্যাকে সুষ্ঠুভাবে নগরায়ন করি, এটার জন্য জনবসতি কমে যাওয়ার জন্য জনসংখ্যা অতি সমস্যা নয়, বরং সমস্যা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত বসবাস সৃষ্টির কারণে আমাদের দেশে এই জনসংখ্যাটাকে সমস্যা মনে হচ্ছে। আসলে এটা জনসংখ্যার সমস্যা নয়, সমস্যা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। এবং আমাদের দ্বিতীয় যে যুক্তিটি আমাদের প্রতিপক্ষ বন্ধু দিয়েছেন যে বেকারত্বের সমস্যা, এটা এক্ষেত্রেও আমি ওনাকে বলবো জনসংখ্যা বেকারত্বের সমস্যার কারণ নয়, মূলত দেশের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে জনশক্তিকে, জনগণকে জনশক্তিতে পরিণত করার সুষ্ঠু উদ্যোগের কারণেই আজকে আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতিপক্ষদের বন্ধ কথা বলবো কিভাবে ওনারা জনসংখ্যাকে অভিশাপ মনে করেন, যেখানে রাষ্ট্রীয়ভাবে এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের কোনো ব্যবস্থা নেই। এটা আমি উত্তর আমাদের কাছে আশা করবো। 3 নম্বর যুক্তি হচ্ছে শিশুদের প্রাথমিক শিক্ষা হতে বঞ্চিত হওয়া। এক্ষেত্রে যেটা বলছেন আমাদের বিজ্ঞ বন্ধু বলেছেন যে জনসংখ্যা অধিক হওয়া এটা কারণ। আমি ওনাকে বলবো এটা জনসংখ্যা অধিক হওয়ার কারণে নয়, বরং আমাদের অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব হওয়ার কারণেই শিশুরা প্রাথমিক শিক্ষা হতে বঞ্চিত হচ্ছে। কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে যদিও শিক্ষা প্রসারের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন, কিন্তু অভিভাবকরা এখনো সচেতন না হওয়ার কারণে আমাদের শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটা জনসংখ্যা বৃদ্ধির কারণে নয়। 4 নাম্বার যে প্রয়াতি দিতেন যে চাষাবাদী জমি কমে যাওয়া, হ্যাঁ, চাষাবাদী জমি কমে যাচ্ছে, এটা আমি প্রথমে বলেছি অপরিকল্পিত নগরায়নের কারণেই চাষাবাদের জমি কমে যাচ্ছে। কারণ জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আমাদের যেখানে উচিত ছিল নগরায়নটা পরিকল্পিত করে বহুতল ভবনের সৃষ্টি করা, সেখানে এখনো বহুতল ভবন না এসে আমরা এককভাবে বসতি সৃষ্টি করছি, এই জন্য চাষাবাদের জমি কমে যাচ্ছে। এটা জনসংখ্যা বৃদ্ধির কারণে নয়, পরিকল্পনার অভাবের কারণে এবং সচেতনতার অভাবের কারণে।
আমি বিজ্ঞ প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই, ওরা কিভাবে এই জনসংখ্যাকে একটা সমস্যা হিসেবে সৃষ্টি করছেন, যেখানে আমাদের বর্তমান দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে মানসিক পরিবর্তনের চালিকা শক্তি, তাদের সুযোগ দিলে তারাই উন্নয়নের পথ দেখাবে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারি জনগণই হচ্ছে একটা দেশের প্রাণ শক্তি। একটা দেশের প্রাণ শক্তি যদি আমরা জনগণকে জনশক্তি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের জনগণ আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ, কোনোভাবে অভিশাপ নয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কমল ফারুককে। এর মধ্যে যুক্তি খণ্ডন করার জন্য বিপক্ষ দলের বন্ধু রুনা খাতুনকে অনুরোধ করছি। মাননীয় মডারেটর এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আমি আমাদের টপিক বাংলাদেশে অধিক জনসংখ্যা অভিশাপ নয় আশীর্বাদ, এর বিপক্ষে আমি বলছি। আচ্ছা, তো অধিক জনসংখ্যা একটি নীরব দুর্যোগ। জনসংখ্যা গুণ নয় সংখ্যা, জনসংখ্যা মানে উন্নয়ন নয়, সুবিধাভোগী নয়, সুবিধা বঞ্চিত মানুষ আসলে তৈরি হচ্ছে। আমাদের অধিক জনসংখ্যা একটা সমস্যা, কিভাবে আমরা নির্বাচন না করে চলে যাচ্ছি। অপরিকল্পিত নগরায়নের কথা উঠে এসেছে এখানে। অপরিকল্পিত নগরায়ন তখনই তৈরি হচ্ছে যখন জনসংখ্যার ভারসাম্যটা আমাদের কাছে এলোমেলো হচ্ছে, তখনই অপরিকল্পিত নগরায়ন চলে আসছে। আর রাষ্ট্রীয় জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরের চেষ্টা, এটা আসলে অধিক জনসংখ্যার কারণে আমরা প্রপারলি করতে পারছি না। অধিক জনসংখ্যার কারণে আমাদের এটা যথেষ্ট পরিমাণে ব্যাহত হচ্ছে, যার কারণে আমরা ওভাবে আসলে এগোতে পারছি না। আর আমরা তো আমাদের বেকারত্ব রয়েছে, বেকারত্ব যে 10%, তরুণদের যে বেকারত্ব এটা 10% রয়েছে। তো এখানে আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় তুলে ধরতে পারি যে মেধার অপচয় হচ্ছে, আমাদের মেধার অপচয় হচ্ছে। রেমিটেন্স দিয়ে শুধুমাত্র আমরা বাইরে দেশে পাঠিয়ে দিব এমনটা না। দেশের উন্নয়নের জন্য মেধা সুন্দর, মেধা যাদের ভালো, তাদেরকে তো আমরা দেশে রেখে করতে পারি। মেধার অপচয় রোধে আমার মনে হয় যে অধিক জনসংখ্যাকে অভিশাপ হিসেবে নিয়ে এটাকে প্রতিকার করা উচিত, এটা সেভাবে আগা উচিত। এবং হতাশা ও মাদকাসক্তি এবং অপরাধ প্রবণতা বাড়ছে এর কারণে, সেজন্য আমাদের এখনই সোচ্চার হওয়া উচিত এবং এটাকে অভিশাপ হিসাবে নিয়ে আমাদের সবারই প্রতিকারে এগিয়ে আসা উচিত। আর বাংলাদেশে প্রতি বছর 20 থেকে 22 লাখ যে শ্রমবাজারে, যেটা আমাদের আসলে দরকার, কিন্তু আসলে 10 থেকে 12 লাখ মাত্র বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী এটা আমরা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি, বাকিদের দিতে পারছি না। এটা আমাদের জন্য বড় একটা বিষয়, চ্যালেঞ্জের একটা বিষয়। আর হলো বাংলাদেশের যে জনসংখ্যার কারণে প্রাকৃতিক সম্পদের উপর যে প্রভাব পড়ছে, এই প্রভাব হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশে প্রতি বছরই প্রথম 1-2 দিনের মধ্যে থাকছে, যেটা খুবই আমাদের জন্য হতাশার বিষয়। শুধুমাত্র এগুলোই না, বিভিন্ন ধরনের সমস্যা এই জনসংখ্যা অধিক হওয়ার কারণে আমাদের উপরে আসছে। সেটা হলো শিক্ষা ও স্বাস্থ্য সেবার অবনতি হচ্ছে, দারিদ্র ও জীবনমানের অবনতি হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। সেজন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে এটাকে অভিশাপ হিসাবে নিয়ে আমাদের সামনে এগিয়ে চলা উচিত এবং আমি মনে করি আমাদের পক্ষের দলও বুঝতে পারবে এবং আমাদের পক্ষে চলে আসবে ইনশাল্লাহ। একটা প্রশ্ন শুরু দিতে পারবেন, আপনি মানে প্রশ্ন শেষ দিকে তার প্রশ্ন শুরু দিতে, তাহলে আরো চমৎকার। ধন্যবাদ রুনা খাতুনকে তার সুন্দর যুক্তি উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে পক্ষ দলের পক্ষে ডাক্তারকে যুক্তি খণ্ডন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আমার বিপক্ষ দলের বিজ্ঞ বন্ধুরা। আমাদের আজকে বিতর্কের বিষয় ছিল বাংলাদেশে অধিক জনসংখ্যা অভিশাপ নয় আশীর্বাদ। হ্যাঁ, আমি অবশ্যই এটার পক্ষে। বাংলাদেশের অধিক জনসংখ্যা এটা অভিশাপ নয়, এটা অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ। আমার বিজ্ঞ বিপক্ষের বন্ধু রুনা খাতুন উনি প্রশ্ন রেখেছেন বেকারত্ব সৃষ্টি হচ্ছে এবং দুর্যোগ মোকাবেলায় মানুষ কিভাবে অভিশাপ হিসেবে কাজ করে, আমি আসলে বুঝতে পারছি না। আপনারা সবাই অবগত আছেন, আমরা যে জায়গাতে অবস্থান করছি এটা কিছুদিন আগে বন্যা কবলিত হয়েছিল। কিভাবে এই বন্যা কবলিত এলাকায় যে জনসংখ্যা না এলে এই মানুষগুলো পর্যন্ত পানিতেই মরে যেত। এটা তো বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন মাধ্যমে যে পরিমাণ ত্রাণ সামগ্রী এদেশে এসেছে, এটা এই দেশের জন্য একটা বিপুল দৃষ্টান্ত বহন করে। এই জনসংখ্যা না থাকলে কোনো মতে এদেরকে বাঁচানোই সম্ভব হতো না, সেখানে কিভাবে জনসংখ্যা অভিশাপ হয়। আমাদের
বলেছেন, জনসংখ্যা যদি না আসতো তাহলে মেধা কি সেটাই তো বোঝা যেত না। মেধার অপব্যবহার এখানে কিভাবে হয়? যেখানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমাদের দেশ কোটি কোটি ডলার বিলিয়ন বিলিয়ন মুদ্রা ইনকাম করছে পররাষ্ট্র থেকে, সেখানে তো মেধার অপব্যবহারের কথা জনসংখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয়। জনসংখ্যা অধিক হওয়ার কারণে এটার সুযোগ আমরা পেয়েছি এবং আশা করি আমাদের দলেরা বুঝতে পারবে। আমাদের দেশ যদি শুধু এই অভ্যন্তরীণ ইনকাম দিয়ে চলতে পারত, রেমিটেন্সের প্রয়োজন না হতো, তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশ এতদিনে প্রায় তলিয়েই যেত। তার কারণ বিশ্ব ব্যাংকের সাথে বাইরের দেশের সাথে চলতে হলে আমাদেরকে অবশ্যই রেমিটেন্সের প্রয়োজন আছে, যা আমাদের বিশ্ববাজারে ইফেক্ট ফেলবে। কর্মসংস্থানের বিভিন্ন ধরনের সমস্যার কথা তারা তুলে ধরেছে। আসলে কর্মসংস্থানের অভাব, এখানে বেকারত্বের সৃষ্টি আসলে জনসংখ্যার মূল কারণ নয়। অধিক জনসংখ্যা বেকারত্বের মূল কারণ নয়, মূল কারণ হচ্ছে দক্ষ জনবলের অভাব, দক্ষতার অভাব এবং সুপরিকল্পিত কর্মসংস্থানের অভাব। দারিদ্র ও জীবনমানের উপর আমার বিপক্ষ দল প্রশ্ন রেখেছে। দারিদ্র ও জীবনমান কোনো জনসংখ্যার অভাবে হতে পারে না। জনসংখ্যা আছে বলে আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে আমরা যে কোনো ধরনের উন্নতি অবলম্বন করতে পারছি। কম্পিউটার থেকে শুরু করে মোবাইল বলেন, কম্পিউটার বলেন, আপনি যদি মাটি কাটার ভেকুর সাথেও তুলনা করেন, সেটা চালাতেও আমাদের কিন্তু জনবলের প্রয়োজন রয়েছে। এর জন্য আমি আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল বুঝতে পারছে জনসংখ্যার একমাত্র আমাদের দেশের জন্য আশীর্বাদ, অভিশাপ নয়। ধন্যবাদ আমি আপনাকে তার সুন্দর যুক্তি উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বিভক্ত দলের বন্ধু মোহাম্মদ সাফায়েত আলী মিয়াকে তার যুক্তি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিতর্কের বিষয় হচ্ছে বাংলাদেশের অধিক জনসংখ্যা অভিশাপ নয়, আশীর্বাদ। সংযুক্ত কারণে আমি আলোচিত বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। আসলে আমার পক্ষ দলের দ্বিতীয় বক্তা ঘুরে ফিরে আসলে আমাদের পক্ষে বলে গেছেন যে তিনি বলেছেন যে এই অধিক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। এখন আমাদের দেশে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, প্রত্যেকটা সেক্টরে সীমাবদ্ধতা রয়েছে। যেখানে আপনি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি তাকান, একজন শিক্ষক শ্রেণীকক্ষে 40 জন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার কথা, কিন্তু আমাদের বাস্তব মুখে যদি আপনি তাকান 100 জনের উপরে একটা শ্রেণীতে অবস্থান করে শিক্ষার্থী, তাহলে আপনি অধিক জনসংখ্যাটা কিভাবে এখানে আপনি নিয়ন্ত্রণ করবেন? যদি জনসংখ্যা কম থাকতো শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে কি হতো? প্রতি শিক্ষকের একজনে 40 জন করে যে এই সেক্টরটা রয়েছে সেটা আমরা নিশ্চিত করতে পারতাম। অধিক জনসংখ্যার কারণে সেটা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা 175 মিলিয়ন। আমাদের জনসংখ্যা 2025 সালে একটা সমীক্ষা অনুযায়ী এটা আমাদের এই দেশের আমাদের আয়তনের তুলনায়, অর্থাৎ ভৌগোলিক আয়তনের তুলনায় এটা অধিক 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 জনসংখ্যা। আপনাকে সেটা মেনে নিতে হবে। এরপর প্রত্যেকটা ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা, দারিদ্রতা, যেমন বন্যা কবলিত এলাকা, আপনি যদি ফেনীতে সাম্প্রতিক যে বন্যাটা হয়ে গেছে, যদি আমাদের জনসংখ্যা যদি এত আধিক্য না থাকতো, তাহলে আমাদের যে সম্পদগুলো রয়েছে, অর্থাৎ উঁচু উঁচু দালা যেগুলো রয়েছে, সেগুলাতে কিন্তু আমরা আশ্রয় নিতে পারতাম। অধিক জনসংখ্যার কারণেই আমাদের কিন্তু আশ্রয় নেওয়া সম্ভব হয় না। অতিরিক্ত জনসংখ্যার কারণেই তারা কিন্তু অনেকে মারা গিয়েছেন। আপনারা সেটা অবশ্যই সময় নিশ্চিত আছেন এ বিষয়ে। যেমন পরিবেশের উপর ধ্বংস, অর্থাৎ আমাদের দেখেন ফসলি জমিগুলো কিন্তু অধিক জনসংখ্যার কারণে নষ্ট হচ্ছে। কি হচ্ছে? মানুষের বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। যদি জনসংখ্যার আধিক্য না থাকতো, তাহলে ফসলি জমিগুলো এভাবে ধীরে 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 বিলীন হয়ে যেত না। শুধু বাড়ি করার জন্য ফসলি জমিগুলো নষ্ট হচ্ছে। আসলে প্রতিপক্ষের বন্ধুরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে যাবেন। অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি সামাজিক অবক্ষয়, অস্থিরতা এগুলোর দিকে তাকান, রাজনৈতিক অস্থিরতা সব মিলাই কিন্তু জনসংখ্যার আধিক্যতা এখানে প্রকাশ করছে। কারণ হচ্ছে এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার আমাদের সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশের মতো একটা দারিদ্র দেশে কখনোই অধিক জনসংখ্যা জনশক্তিতে রূপান্তর হতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ সাফায়েত আলী মিয়াকে। সাফায়েত আলী মিয়া, আপনি যদি বলতেন যে আমাদের এই জনসংখ্যার আধিক্য কারণে আমাদের সামাজিক অবক্ষয় এবং অপরাধ বেড়ে যাচ্ছে, এটা আপনি কিভাবে উত্তরণ করবেন, তাহলে আরো সুন্দর হতো। চমৎকার হয়েছে। এ পর্যায়ে আসি আমাদের পক্ষ দলের সর্বশেষ
সদস্য সোনিয়া সুলতানাকে তার যুক্তি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটরকে। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের অধিক জনসংখ্যা অভিশাপ নয়, আশীর্বাদ। আমরা এটার সাথে পুরোপুরি একমত, কারণ একটি দেশের সম্পত্তি প্রকৃতি না, কিন্তু একটি দেশের সম্পদ হচ্ছে মানুষ। আমাদের দেশে আছে অনেক উদ্যমী, পরিশ্রমী এবং স্বপ্নবাজ কিছু তরুণ। কারণ আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন প্রায় 65% হচ্ছে কি কর্মক্ষম তরুণ। এই তরুণদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশের জন্য অনেক বেশি সেটা লাভবান উন্নতি হবে। আমাদের প্রতিপক্ষ বন্ধু বলেছেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এখানে শিক্ষা ব্যবস্থা মেধা শক্তি পরিপূর্ণ হচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে পরিকল্পনা ঢাকাতে পারি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা উন্নতি করতে পারবো। তারপরে আমাদের প্রতিপক্ষ বন্ধু আরেকটি কথা বলেছে, সেটা হচ্ছে বন্যা নিয়ে, বন্যা জনসংখ্যার কারণে নাকি জনসংখ্যার কারণে বন্যা হচ্ছে। আচ্ছা, জনসংখ্যা কিভাবে বন্যা ঘটাবে? এটা বন্যা তো পানির সাথে সম্পর্কিত, আর এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটা তো এটা সম্পূর্ণ প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, আরেকটা কথা বলেছেন বাংলাদেশের যে জনসংখ্যা বৃদ্ধির কারণে নাকি শিক্ষা থেকে মানুষ ঝরে যাচ্ছে। এখন আমরা যদি এখানেও তো জনসংখ্যা বিষয় আছে, আমরা যদি পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকে, এখন একটা দেশের শিক্ষার্থী থাকবে দেখা যাবে 50 জন শিক্ষার্থীর জন্য, দেখা যাবে 100 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। এখানে তো শিক্ষকের ঘাটতি। এখানে সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমাদের যে শিক্ষা ব্যবস্থার সুরক্ষা ঝরে পড়তেছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে শ্রমশক্তির বাজার। আমাদের বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুসারে 2023 সালে শ্রমশক্তির আকার হচ্ছে কি প্রায় 7,36,90,000। তারপরে এই বিশাল শ্রমশক্তির কারণে কি আমাদের বাংলাদেশের যে অর্থনীতিতে অনেক বিশাল একটা প্রভাব পড়তেছে। আমরা জিডিপির দিকে লক্ষ্য করতে পারি। আমাদের জিডিপি ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী বলতেছে জিডিপি আছে প্রায় 5.78%, যা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এটা অনেক বড় ভূমিকা পালন করে। এখন যদি জনশক্তি বেশি না হতো এই জিডিপিতে তো আমরা পেতাম না। এখন আমরা আসি জনভিত্তিক লভ্যাংশ। বাংলাদেশে প্রায় তরুণ সমাজ আছে প্রায় 15 থেকে 29 বছরের যুবক আছে প্রায় 80 থেকে 70%। এখন এইগুলো হচ্ছে আমাদের কর্মক্ষম জনশক্তি। এই কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগালে আমরা দেশের অর্থনীতির উন্নতি করতে পারি। যেমন আমরা দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এইসব দেশে যদি লক্ষ্য করি, এইসব দেশের প্রায় এই কর্মক্ষম জনসংখ্যার কারণে এদের উন্নতি হচ্ছে। যেমন জাপান, কোরিয়া, ওই দেশগুলোতে মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদের কর্মক্ষম জনসংখ্যা খুঁজে পাচ্ছে না। তারপরে জ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে ব্যাংক বেস 2022 তথ্য অনুসারে প্রায় 88,90,000 হচ্ছে হাই স্কুল এবং কলেজ। এই বিপুল পরিমাণ হাই স্কুল এবং কলেজে আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সোনিয়া সুলতানাকে এবারে বিপক্ষ দলের বন্ধু আসাদুজ্জামানকে তার যুক্তি খণ্ডন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক এবং উপস্থিত দর্শক মন্ডলী। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের অধিক জনসংখ্যা অভিশাপ না আশীর্বাদ। সঙ্গত কারণেই আমি বিতর্কের বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় বিজ্ঞ কর্তৃপক্ষ, আপনার কাছে প্রশ্ন, আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করতে গেলে আসলে দক্ষ মানব সম্পদ তৈরিতে জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে আপনার এই ব্যাখ্যাটা দিতে পারেননি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে অতিরিক্ত জনসংখ্যা এবং তার প্রভাব ব্যাপক উদ্বেগজনক আশঙ্কা প্রকাশ করেছে। 1994 সালের একটা কনসিকুয়েন্স অফ র্যাপিড পপুলেশন গ্রোথ প্রতিবেদনে লেখা হয়েছে যে অতিরিক্ত জনসংখ্যা স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং কর্মসংস্থানের উপর চাপ সৃষ্টি করছে। আপনারা তারপরেও কি বলবেন যে আপনাদের অধিক জনসংখ্যা অভিশাপ নয়, আশীর্বাদ? আমি আরেকটি আপনাদেরকে পরিসংখ্যান দিতে চাই যে জনসংখ্যা বৃদ্ধিতে বিশ্বের 8ম দেশ হচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অন্য দেশের তুলনায় দেখা যাচ্ছে যে অনেক অনেক উপরে। যেমন আমি যদি গবেষণা একটা প্রতিবেদন দিই আপনাদেরকে, ফিনল্যান্ডে সেখানে 0.6%, কিন্তু বাংলাদেশে 1.22%। সেক্ষেত্রে আমাদের জনসংখ্যা কি আমাদের আমাদের দারিদ্রতার হার 18.7% এবং
একটা গবেষণা দেখা গেছে যে বিসিসির মতো পরীক্ষায় একটি পদের জন্য আবেদন করে 200 থেকে 5,000 জন, এবং অন্যান্য ক্যাডার থেকে বিসিসিতে দেখা যায় 20,000 থেকে 50,000 জন। এক্ষেত্রে দক্ষ মানুষ সংখ্যা তৈরিতে আমরা আমাদের যদি জনসংখ্যা রাখতে পারতাম তাহলে জনসংখ্যা অভিশাপ হতো না। আপনাদের যুক্তিসঙ্গত কারণে আমি এটা বিপক্ষে অবস্থান করছি। সেক্ষেত্রে ইউএনডিপির মতে 2050 মধ্যে আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি দ্বিগুণ হয়ে আমাদেরকে ব্যাপক ভয়াবহ সৃষ্টি করবে। সেক্ষেত্রে আপনাদের এই ব্যাখ্যা করাটা উচিত ছিল। বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে জনসংখ্যা, আপনি সারা বিশ্ব জুড়ে তাকাতে দেখতে পাবেন জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের জনসংখ্যা নানাবিধ সমস্যা সৃষ্টি করছে এবং জীবন বিপর্যয় ঘটছে। আমি গতকাল একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো শুনেছেন, কিন্তু আপনারা ব্যাখ্যা করেননি। আসলে উচিত ছিল আপনাদের সেটা ব্যাখ্যা করা। আপনারা গতকাল ঢাকা ভার্সিটি এফআর হলের একজন শিক্ষার্থীকে, মেধাবী শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে, শেষে তিনি মৃত্যুবরণ করেছেন। এখানে জনসংখ্যা যদি দক্ষ মানুষ সম্পর্কে পরিণত হতো তাহলে আজকে জনসংখ্যা অভিশাপ হতো না, আজকে প্রাণ বিশুদ্ধ দিতে হতো না। আপনারা এই ব্যাখ্যাটা কিভাবে করবেন আশা করি বলে দেবেন। অধিক জনসংখ্যা কর্মসংখ্যা সৃষ্টির জন্য অত্যন্ত দায়ী, কেননা অধিক জনসংখ্যা বলে বাসস্থান আবাসনের ব্যবস্থা করতে গিয়ে বন আবাদি জমি নষ্ট হচ্ছে, পরিবেশের বিপর্যয় ঘটছে। আপনাকে তারপর বলবেন অধিক জনসংখ্যা আশীর্বাদ? আপনাদের প্রশ্ন রয়ে গেল। জনসংখ্যা মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ নাই তো তাহলে আজকে 224 সালের মতো আজকে একটা ব্যাপক দুর্যোগ বাংলাদেশে ঘটতো না। আসলে আমি একটু শিখাচ্ছি যে সংগত কারণেই বাংলাদেশের অধিক জনসংখ্যা অভিশাপ আশীর্বাদ পায়। ধন্যবাদ। বিভক্ত দলের বন্ধু আসাদুজ্জামানকে তার চমৎকার যুক্তি উপস্থাপন করার জন্য এ পর্যায়ে আমরা পক্ষ দলের দলীয় নেতাকে সামগ্রিক বিষয় এর উপর যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট সময় দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাদের আজকের বিষয় ছিল বাংলাদেশের অধিক জনসংখ্যা অভিশাপ নয় আশীর্বাদ। আমরা এই প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি দেখানো সত্ত্বেও আমাদের বিপক্ষ দল আমাদের এই যুক্তিগুলো বুঝতে পারে নাই। কারণটা হচ্ছে ওনারা দক্ষ নয়, অদক্ষতার পরিচয় দিয়ে গেছেন। আমাদের বিপক্ষ দলের তিনি বলে গেছেন বিসিএস পরীক্ষার একটা রেফারেন্স আনছে। আমি বলবো বিসিএস পরীক্ষাটা জনসংখ্যার সমস্যা নয়, এটা আসল সমস্যা। আমাদের বিপক্ষ দলের একজন বক্তা বলে গেছে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা গুণের কথা বলে গেছে। আমি বলবো আমার এই জনসংখ্যাকে যদি আপনি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারতেন এই ঘটনা ঘটতো না। এটা অভিশাপ নয়, আমাদের জন্য আশীর্বাদ ছিল, আমরা ব্যবহার করেছি। এরপরে হচ্ছে আমাদের বিপক্ষ দলের লোকজন বলে গেছে অধিক জনসংখ্যা আমাদের জন্য অভিশাপ। যে মাননীয় মডারেটর আপনি জানেন বর্তমান চীন এবং জাপান, বিশেষ করে রিসেন্টলি চীন তাদের সংবিধানে 1 সংখ্যা নীতি পরিহার করে সংবিধান অনুযায়ী তারা 2 সংখ্যা নীতি গ্রহণ করেছে। নিশ্চয়ই তারা এটা বুঝতে পারছে জনসংখ্যা অধিক পরিমাণে দরকার, যেটা এটা দেশের জন্য আশীর্বাদ, অভিশাপ নয়। আমার বিপক্ষ দলের লোকজন চাষাবাদ নিয়ে অনেক কথাই বলছে, নগরায়ন নিয়ে কথা বলছে। চাষাবাদ আমরা দেখেন আগে আমরা ছোটবেলায় শুনতাম আমাদের মানে অতীতে যারা ছিল তাদের বাংলাদেশের খাদ্য সংকট ছিল। এখন আমাদের বিপক্ষ দলের লোকজন কয়েকবেলা না খেয়ে আছে, তাদেরকে আমি প্রশ্ন করে দেবো আমরা বিকল্প চাষাবাদ করছি, এটা জনসংখ্যা বৃদ্ধি না পেলে মেধার উন্নয়ন হতো না, এই বিকল্প চাষাবাদ আমাদের দ্বারা সম্ভব হতো না। আসলে আমরা বিপক্ষের খাতিরে তর্কের বাহিরে মানে যুক্তি মানে তর্কের খাতিরে বিপক্ষে না যায়। আসেন আমরা সবাই একই কাতারে দাঁড়াই, বাংলাদেশের অধিক জনসংখ্যা অভিশাপ নয় আশীর্বাদ। ধন্যবাদ ইমরান হোসেনকে চমৎকার যুক্তি উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমাদের বিপক্ষ দলের শেষ বক্তা যিনি যুক্তি খণ্ডন করবেন জনাব নজরুল ইসলামকে তার যুক্তি খণ্ডন করার জন্য অনুরোধ করছি। আবারও আমাদের পক্ষ দলের বন্ধুদের জন্য হতাশা প্রকাশ করে এবং আমাদের জন্য জয় অনুভূতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের বন্ধুরা বারবার আমাদেরকে কয়েকটা ওয়ার্ড আমাদেরকে বারবার রিপিট করেছেন। একটা হচ্ছে রেমিটেন্স কোনোভাবে জনসংখ্যার সাথে সম্পৃক্ত নয়, এটা অর্থনীতির সাথে সম্পৃক্ত। আমাদের অধিক জনসংখ্যার কারণে আমরা তাদেরকে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি না, বিধায় তাদেরকে বাইরে পাঠাইছি। তারা প্রয়োগ করে মনে কষ্ট নিয়ে বিদেশে গেছে, টাকা উপার্জন করে আমাদের অর্থনীতিকে সচল রাখছে। এটা আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত এবং মেনে নেওয়া উচিত। 2 নাম্বার হচ্ছে
দলের দ্বিতীয় বক্তা পপি ম্যাডাম বন্যার কথা বলেছেন। কোন জায়গায় কোন পরিসংখ্যানে এত গবেষক কোন জায়গায় বলে নাই যে বন্যার কারণ জনসংখ্যার সাথে সম্পর্কিত। কেন উনি বন্যাকে জনসংখ্যার সাথে সম্পৃক্ত করেছেন আমার মাথায় আসছে না। তারপরে আমি খুশি ওনারা বলেছেন কিছু। তারপরে আমাদের পক্ষ দলের দলনেতা আমাদের জনসংখ্যার কথা বলতে গিয়ে উনি স্বীকার করে ফেলেছেন আমরা জনসংখ্যাকে বন্যার সাথে তুলনা করতে পারি না। উনি নিজে স্বীকার করেছেন, তার জন্য ম্যামকে ধন্যবাদ। তারপরে আমাদের পক্ষ দলের দলনেতা ইমরান স্যার আমাদেরকে আমদানি রপ্তানির বিষয়ে আমাদেরকে একটা প্রশ্ন করেছেন যে আমদানি রপ্তানি কোনোভাবে অর্থাৎ আমাদের জনসংখ্যার সাথে সম্পৃক্ত নয়। আমাদের এত বেশি জনসংখ্যার কারণে আমাদের সরকার আমদানি নির্ভর হয়ে পড়ছে। আমাদের রপ্তানির পরিমাণ একেবারেই সামান্য। কয়েকটি পণ্যে শুধুমাত্র গার্মেন্টস এবং কি হচ্ছে যে হ্যান্ডমেড পণ্যে আমরা রপ্তানি করতে পারতেছি, বাকি সবকিছু আমাদেরকে দেশে নিয়ে আসতে হইতেছে। এই কারণে আমাদের এত অধিক টাকা খরচ হচ্ছে এবং আমাদের জনসংখ্যার মাথা পিছু ঋণের পরিমাণ নিশ্চয় আমাদের সারা জানে। সেটা শুনলে আমাদের মাথা সশস্ত্র ঘুরবে যে আমরা এত পরিমাণ ঋণী, বাবার খাই বাবার পরে কিন্তু এত পরিমাণ কেন ঋণী? আসলে কি জনসংখ্যা নয়? ইমরান স্যারদের কাছে আমার একেবারে বিনয়ের সহিত জানার খুব ইচ্ছা, যদিও সময় আর নাই, ওনারা বলতেও পারবেন না। তো তাই আমি আমাদের পক্ষ দলের সকল বন্ধুদেরকে, আমরা তো আছি এই স্লোগানে যে জনসংখ্যা অবশ্যই অভিশাপ, ওনারা আমাদের স্লোগানের সাথে একসাথে হবেন, একাত্ম হবেন এবং আমরা মিলেমিশে এই জনসংখ্যাকে কিভাবে অধিক জনসংখ্যাকে নিয়ন্ত্রণে আনা যায় বা কাজে লাগানো যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। অত্যন্ত যুক্তিনির্ভর একটি প্রাণবন্ত বিতর্ক হতে আসছে না।